এখন জনগণের মধ্যে হয়ে গেছে কি যে সরকারের কথা আসলে মানুষ খুব বেশি বিশ্বাস করে না, সরকারে যেই থাকুক। আর ওই যে একটা কথা আছে, যে যায় লঙ্কা সে হয়ে যায় রাবণ। এই দায়িত্বশীলতা চেয়ারগুলো মানে যখন আমরা বসি বা যারা বসেন, সম্ভবত বিভিন্ন সময়ে বিভিন্ন চাপে তারা বিভিন্ন বক্তব্য দিয়ে বসেন, যেগুলো পরে দেখা গেছে যে একটার সাথে আরেকটার সমন্বয় নাই। গতকালকে আমরা বলছিলাম যে আমাদের সরকার থেকে আমরা শুনছিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ চলে গেছে। পরে দেখা গেল ইন্টারপোলের ওয়েবসাইটে এটা সম্পর্কে কোনো তথ্যই নাই। তো পরে আমাদের যিনি প্রসিকিউটর আছেন তিনি আবার বললেন যে এখান নিয়ে তার বক্তব্যটার একটা বিভাজন হয়ে গেল। পরে এটা নিয়ে একটা নাড়াচাড়া পড়লো। যাই হোক, দিন শেষে এই মুহূর্তে আপনার নতুন একটা অবস্থান তৈরি হচ্ছে। শেখ হাসিনার চ্যাপ্টার 2 শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। চ্যাপ্টার 2 এই কারণে বললাম যে চ্যাপ্টার 1 ছিল তার পতন এবং ভারতে পলায়ন। দীর্ঘ সময় ধরে তিনি দেশে ফিরবেন, তাকে ফেরানো হবে, তার শাস্তি নিশ্চিত করা হবে, এই ধরনের বক্তব্য দিলেও প্রকৃতপক্ষে এই সরকারের আসলে ততটুকু শক্তি বা সামর্থ্য নেই বলে অনেকে মনে করছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করবেন। আর এই বিচার এটা কোনো ইনস্ট্যান্ট বিচারের ইস্যুও না, এটা একটা লম্বাচড়া বিচারিক প্রক্রিয়া। তো যাই হোক, ভারতে যেই নির্বিঘ্নে তিনি জীবন কাটাচ্ছিলেন, সরকারের উপদেষ্টা থেকে শুরু করে অনেকে বলছিলেন তিনি ভারতে বসে বসে ষড়যন্ত্র করছেন। আবার তার যে ফোন আলাপগুলো ভাইরাল হচ্ছে বা লিক করা হচ্ছে, যেভাবে হোক সেখানেও নানান ধরনের বক্তব্য আসছে। এই যখন অবস্থা, তখন চ্যাপ্টার 2 তাকে বাংলাদেশে ফেরত আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া আজকে আমরা দেখলাম যে শুরু হয়েছে বা সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজকে তিনি কয়েক ঘন্টা আগে এই তথ্যটা আপনার জানিয়েছেন। তিনি বলছেন যে শেখ হাসিনাকে বিচারের ব্যবস্থার মুখোমুখি করতে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে। আর এই উদ্যোগটা নিয়েছে কে? পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে ভারত সরকারকে নোট ভার্বাল দিয়েছে বাংলাদেশ সরকার। বলা হচ্ছে যে আপনার শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী খুব মজা করে কথা বলেন। বলে আপনি গো হালায় হালায় বলছে কিনা আমার খেয়াল নেই, বাট এরকমই আপনারা তো দেখছিনি, পুরান ঢাকার লোক মনে হয়, খুব মজা করে কথা বলেন। তবে স্বরাষ্ট্র কি বলা হয় যে উপদেষ্টার যে জায়গাটা, সেখানে মনে হয়েছিল আরেকটু শক্তিশালী একটা মানুষ, আরেকটু রিজার্ভ ক্যারেক্টার, কারণ ওনার হাতে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, অনেক বড় বড় সেক্টরগুলোকে আসলে সামলাইতে হয়। তবে আমার কাছে মনে হয় তিনি অনেকটা ফানি ক্যারেক্টার, প্লাস হচ্ছে খুবই আন্তরিক এবং মিশুক আর কি, থাকে না যে আরে আমরাই তো, এই টাইপের আর কি। আচ্ছা যাই হোক, তো তিনি বলছেন যে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাথে যোগাযোগের জন্য প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চিঠি পাঠিয়েছে। এখন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো হবে? ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ নামক একটা চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী তাকে ফেরানো হবে। ভারতের সাথে 2013 সাল থেকে এই প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত ফেরারি আসামি বা বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত সরকারের কাছে শেখ হাসিনা কি ফেরারি আসামি বা বন্দী? ভারত সরকার তাকে বিশেষ ভিসা দিয়া তারা কিন্তু সেখানে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এখন বাংলাদেশ সরকারের সাথে ডক্টর ইউনূসের যে সম্পর্ক বা বাংলাদেশ নিয়ে বিজেপির যে মেন্টালিটি, আবার শেখ হাসিনাকে নিয়ে ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দলের যে মেন্টালিটি, সবার কিন্তু পজিটিভ। আপনি প্রত্যেকে দেখবেন বাংলাদেশ সম্পর্কে তাদের নানান বক্তব্য থাকলেও শেখ হাসিনা ইস্যুতে তারা মনে করে বাংলাদেশের ক্ষমতায় যদি আওয়ামী লীগ থাকে বা শেখ হাসিনা থাকে তাহলে ভারত কিছুটা পজিটিভ। ইভেন এই সরকারকে হয়তো বা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেও কূটনৈতিকভাবে, পররাষ্ট্রনীতিভাবে, রাষ্ট্র টু রাষ্ট্রের প্রধান হিসাবে, প্রতিবেশী দেশ হিসাবে আসলে আমরা এখন পর্যন্ত কোনো রকম অ্যাক্টিভিটিস দেখছি না যে মোদি ডক্টর ইউনূসের সাক্ষাৎই দিচ্ছেন না, দেখাই দিচ্ছেন না। ডক্টর ইউনূস চেষ্টা করছেন তার সরকারের মাধ্যমে। তো এখন শেখ হাসিনাকে কি ভারত আদৌ ফেরত দেবে নাকি দেবে না? কমেন্টে জানাতে পারেন। তবে ওনার চ্যাপ্টার 2 শুরু হলো, দেখা যাক ইউনূস সরকার কি ইতিহাস তৈরি করেন, শেখ হাসিনাকে ফেরত আনতে পারেন নাকি ব্যর্থতার ইতিহাস তৈরি করেন, যে ভাই পরবর্তী সময় মানুষ বলবে যে আরে আপনি মিয়া কি করে গেছেন জানি না, আপনার যে কতটুকু দৌড়, বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী মানুষ তিনি। তো সময় বলে দেবে। বিএনপি এবং জামায়াত ইসলাম
তাদের জন্য এখন একটাই জপনা, সেটা হচ্ছে নির্বাচন। এমনকি সেই নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির যারা নেতাকর্মী আছেন, এতদিন বিদেশে পলাতক ছিলেন এমন অসংখ্য নেতারা দেশে ফিরে এসেছেন, সভা করছেন, সেমিনার করছেন, সমাবেশ করছেন। প্রত্যেকেরই একটা অবস্থান হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কেউ চেয়ারম্যান হওয়ার চিন্তা করছেন, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ বা এমপি, বা বিভিন্নভাবে নিজেদের অবস্থান প্রকাশ করার জন্য আগে থেকেই দলীয় অবস্থান, সভা, সেমিনার এগুলো চালিয়ে যাচ্ছেন। আর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বললেন যে আর 1 বছর পরেই ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে, তবে একটা শর্ত লাগিয়ে দিয়েছেন, কিন্তু আছে। তো যাই হোক, তারপরেও বিএনপি সাধুবাদ জানিয়েছে, অন্যান্য দলগুলো যারা নির্বাচনমুখী তারাও সাধুবাদ জানিয়েছে, বা দেশের একটা বড় অংশ তারাও বলছে যে নির্বাচনটা দেওয়া খুবই জরুরি। তবে আবার কেউ কেউ মনে করছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে ছাত্ররা সহ আরও অনেকেই, যে জাতীয় নাগরিক কমিটি সহ অনেকেই, বা বিপ্লবী পরিষদ যারা আছেন, ভাই এখন নির্বাচন হওয়া যাবে না, আগে দেশকে সংস্কার করতে হবে, আর এই সংস্কারের আগে নির্বাচন করলে এই সংস্কারগুলো কোনো কাজে লাগবে না। তবে বিএনপি বলছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা এমন না যে 2-3 মাসের মধ্যে একটা কোর্স করে সংস্কারটা করে ফেললাম। তো এই যখন অবস্থা, তখন নির্বাচনকে আরও পেছানোর জন্য একজন বড় শক্তি, যার উত্থান হয়েছিল বিএনপি এবং জামাত ইসলামের সাপোর্টে, যার পেছনে একসময় শত শত মানুষ ছিল বিএনপি এবং জামাত ইসলাম থেকে, যার বিকাশ অ্যাকাউন্টে টাকা দিয়েছিল বিএনপি এবং জামাতের নেতাকর্মীরাই। আওয়ামী লীগ বরাবরই তাকে মেরেছে, কখনো রড দিয়ে, কখনো কি বলা হয় যে কাঠ দিয়ে, কখনো বাঁশ দিয়ে। তবে শারীরিকভাবে যথেষ্ট স্ট্রেংথ আছেন, হাড্ডি অনেক শক্ত, ততটা তিনি ক্ষতিগ্রস্ত নাই। ক্যারেক্টারটার নাম কি? ভিপি নূর। তো ভিপি নূর তিনি আসলে কেন চাচ্ছেন যে নির্বাচনটা পেছাক? অন্তর্বর্তী সরকারকে আরও ন্যূনতম 2 বছর সময় তিনি দিতে চান, বা তিনি দাবি করছেন যে দিতে হবে। ওয়াই? এটা একটা মেইন কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর ভিপি নূর এখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সভা, সেমিনার, সমাবেশ করছেন। সেখানে তিনি কিন্তু আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য গণ অধিকার পরিষদ থেকে 300 প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন। এবং তার যিনি রাইট হ্যান্ড আছেন রাশেদ, তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, টেলিভিশন টকশোতে বসছেন, কথা বলছেন, সরকার নিয়ে সমালোচনা করছেন, বৈষম্য বিরোধী নিয়ে সমালোচনা করছেন, নানান কিছুর মধ্যে আছেন। এই যখন অবস্থা, তখন ভিপি নূর বলছে যে শেখ হাসিনার পতন না ঘটলে আরও 4 বছর তো সরকারটা থাকতো, ঠিক কিনা? যুক্তি দিচ্ছে যে শেখ হাসিনার যদি পতন না হতো তাহলে তো এই সরকারটা আরও 4 বছর থাকতো। সো সেই 4 বছর আপনারা মানতে পারতেন জুলুম, অত্যাচার, নির্যাতন, আর এখন এই শান্ত একটা সরকার আছে, কত সুন্দর দেশ চলছে, ভালো সমৃদ্ধির পথে দেশ আগায় যাচ্ছে, তাহলে এখন কেন সময় দিবেন না? তার বক্তব্য যে এই সরকারকে যদি আমরা আরও 2 বছর সময় দেই তাহলে কোনো ক্ষতি নেই। দেশের সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে, কোনো উপদেষ্টা ব্যর্থ হলে সমালোচনা করতে হবে, দরকার হলে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে, কিন্তু দেশের সংস্কার কাজ এবং গণহত্যার বিচারগুলো এই সরকারকেই করে যেতে হবে। তিনি তার বক্তব্যের সপক্ষে বলছেন যে শুধু পুলিশের সংস্কার নয়, বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে সংস্কার লাগবে। আর এখানে বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়েছেন, তার সাথে তার যেই নেতাকর্মীরা প্রথম সারির প্রত্যেকে এখানে ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারকে সংস্কারের জন্য কতটুকু সময় দেওয়া দরকার? জামাত বলছে যৌক্তিক সময়টুকু দিতে চায়, যৌক্তিক। বিএনপি এতদিন বলছিল যৌক্তিক, এখন বলতেছে যে যতটুকু সংস্কার না করলে না ততটুকু করেন। এখন আমার জায়গা থেকে আমি কিছু সংস্কার চাই। এই সংস্কার কি আসলে কাগজ কলমে করে গেলে হবে, নাকি ব্যক্তি জীবনের মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে এস্টাবলিশড হবে? কাগজ কলম যেমন জরুরি, ব্যক্তির মাধ্যমে এস্টাবলিশড জরুরি। যেমন চাঁদাবাজি, এটা বন্ধ করতে হবে। এট এনি হাউ, লুটপাট, দখলবাজি, মব জাস্টিস, এর সম্পদ দখল করে নেওয়া, হারে পিটিয়ে মেরা ফেলা, মিথ্যা মামলা, এগুলো বন্ধ করতে হবে। যে কোনোভাবে যদি কাউকে মিথ্যা মামলা দেওয়া হয় সেক্ষেত্রে আইন আরও কঠোর করতে হবে, বা এগুলোর সংস্কারটা খুবই জরুরি। কারণ এই জিনিসগুলোর শিকারী এটাকে হাতিয়ার বানায় সবসময় যারা রাজনীতিকে অস্ত্র হিসেবে, হাতিয়ার হিসেবে, ধান্দা হিসেবে ব্যবহার করেন। এই জিনিসগুলোর সংস্কার সবচেয়ে জরুরি। বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশকে বিরাজনীতিকরণ, মিনিমাম এগুলো লাগবেই। এখন এটা আসলে কি সম্ভব কিনা সেটা সরকার ভালো জানে, বা রাজনৈতিক দলগুলো ভালো জানে। এটা জরুরি, তাহলে সবার জন্য কল্যাণ করবে। সরকার পরিবর্তন হোক, সবাই নিরাপদ থাকবে, যারা অন্যায়কারী তাদের শাস্তি হবে।